তুমি যেমন তেমনই খুব ভালো। নিখুঁত শুধু রাজকন্যা হয়, কিছুটা ভুল, একটু অগোছালো। জীবন কোনো রূপকথা তো নয়। কথার রূপেই মুজেছিলাম আমি। সব মিলিয়ে যে তুমি, সেই আমার। রূপের চেয়ে কথা অনেক দামি। আমরা দুজন পথ জানি না থামার। এই গল্পটা শুরু হোক আমার থেকে। আমি আবির সেনগুপ্ত, কলকাতার অন্যতম বিখ্যাত ব্যবসায়ী অহর্ষিনী সেনগুপ্তর একমাত্র ছেলে। তবে আমার এই গল্পর সাথে আমার পারিবারিক ইতিহাস কোনোভাবেই জড়িত নয়। তাই ফ্যামিলি অ্যালবাম এখানেই বন্ধ করে সামনের দিকে এগোনো যাক। আমার এই গল্প শুরু কোনো বৃষ্টির দিনে চুল ভেজা মায়াবী মেয়ের প্রেমে নয়, বরং প্রেমে ব্যর্থ হয়ে নিজের চোখে হেরে যাওয়া থেকে। আজ থেকে ঠিক 2 বছর 8 মাস 16 দিন আগের ঘটনা। আমার কানে প্রতিধ্বনিত হচ্ছিল একটাই কথা, লুজার। আমার সামনে যেন কেউ আয়না ধরে রেখেছে, যে আয়নায় প্রতিফলনে আমি নিজেই নিজের দুর্বলতা দেখে হাসছি। নিজের চোখে ছোট হওয়ার থেকে বড় অপমান এই দুনিয়ার আর কিছু হতে পারে না। তাই সেদিন নিজের জীবনের অন্তিম যাত্রার গন্তব্য হিসেবে বেছে নিয়েছিলাম এসপ্ল্যানেডের রাতের শেষ মেট্রোটা। টোকেনটা হাতের তালুতে চেপে ধরেছিলাম। স্টেশনে গুটি কয়েক লোক। মেট্রো যত কাছে আসছে আমিও এক পা করে এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে। চোখের সামনে ভেসে উঠছিল বাবার মুখ, মায়ের মুখ আর অ্যানির মুখ। মনের ভিতর গজিয়ে ওঠা ভয়টা হঠাৎ উধাও হয়ে গেল অ্যানির কথা মনে পড়তেই। আচ্ছা, আজকের পর অ্যানি সত্যি কোনোদিনও নিজের মনে স্বীকার করবে যে আমি সাহসী ছিলাম? আমি সত্যি ওকে ভালোবাসতাম? আমি গুড ফর নাথিং নই? নাকি আবারও ও স্মৃতির পাতা থেকে মুছে ফেলবে আমাকে চিরদিনের জন্য, ঠিক যেভাবে আজ আমি নিজেকে শেষ করে দিতে যাচ্ছি। হাই, এটাই রবীন্দ্র সদন যাওয়ার শেষ মেট্রো তো? ঘটনাটা বুঝতে সময় লেগেছিল আমার কিছু সেকেন্ড। তারপর কথাগুলো গুছিয়ে কোনোভাবে উত্তর করলাম, হ্যাঁ মনে হয়। আপনি যাবেন কোথায়? এখনকার মেয়েদের বোঝা দেয়, পরিচিত ছেলেকে অপমান করে আর অপরিচিত ছেলেদের সাথে যেচে আলাপ করতে চায়, কিন্তু উত্তর না করলে নয়। রবীন্দ্র সদন। ওহ, থ্যাংক গড, আমরা দুজন তাহলে একই পথের পথিক। হাসলাম। মেয়েটি জানেও না ওনার সাথে আমার গন্তব্য দূরত্ব অপরিসীম। কোনো কিলোমিটারই তার হিসেব দিতে পারবে না। ডু ইউ নো হোয়াট, এমনিতেই স্টেশনটা খুব ফাঁকা। আশেপাশের কাউকে ঠিক ট্রাস্ট করা যাবে বলে মনে হচ্ছে না। তবে আপনাকে দেখে মনে হলো আপনি ট্রাস্টওয়ার্দি হতে পারেন। মেয়েটি এটা কি বলল? আমি ট্রাস্টওয়ার্দি? আমি যে কোনো কাজে উঠতি, এটার উপরেই তো আমার বিশ্বাস হারিয়ে গেছে। তাহলে কয়েক সেকেন্ডের আলাপে এই মেয়েটি আমাকে তার বিশ্বাসের যোগ্য মনে করলো কি করে? নিজের অজান্তেই পিছনের দিকে পা সরে আসে আমার। ঘুরে দেখি মেয়েটিকে। অ্যানির মতো সুন্দর না হলেও মুখে একটা উজ্জ্বলতা আছে, যে উজ্জ্বলতায় আশার আলো দেখা যায়। কি ভাবছেন? এইটুকু সময় আপনাকে বিশ্বাস করলাম কি করে, তাই তো? আপনি কি মাইন্ড রিডও করতে পারেন? মেয়েটি আমার সামনে হাত বাড়িয়ে দেয়। আমি মেধা, আর আপনি? আমি আবির। মেয়েটার হাতে হাত মেলাতেই
মেয়েটি ধরে দিল এক জোরে টান। নিজের ভার সামলাতে না পেরে প্রায় মেয়েটির ঘাড়ে উল্টে পড়ার জোগাড় হচ্ছিল। এটা কি হলো? আপনি যেটা করতে যাচ্ছিলেন তার থেকে বেটারই হলো মশাই। সেটা কি আপনি ডিসাইড করে দেবেন মিস? মিস মেধা মিত্র নামটা মনে থাকবে। আমি বোকার মতো ঘাড় নাড়লাম শুধু। ওইদিকে বাঁদিকে দেখছেন একটা বেঞ্চ খালি আছে, আসুন। আমি কেন আসবো? শুনুন, একা একা সুইসাইড করার থেকে অনেক ভালো কোনো বন্ধু পাতিয়ে তার সাথে গল্প করা। মহাকাব্যে লেখা আছে। কোন মহাকাব্য? ও হবে কোনো একটাতে। আপনি চলুন তো, এত বকেন কেন? প্রায় কিডন্যাপ করার মতো টানতে টানতে আমাকে ওই বেঞ্চে নিয়ে বসালো মেধা। তারপর নিজের পিঠ থেকে ব্যাগটা নামিয়ে ব্যাগের একটা ছোট্ট পকেট থেকে স্টিলের একটা টিফিন বক্স আর জলের বোতল নিয়ে দাঁড়ালো আমার সামনে। বুঝতে পারছি সকাল থেকে ভুখ হরতাল করেছেন। নিন, এবার এটা চটপট খেতে খেতে বলুন তো কি কেস? মানে কোনো মেয়ের জন্য যে মরতে যাচ্ছিলেন এটা শিওর, কিন্তু কেসটা কি? প্রেমে লেঙ্গি নাকি থার্ড পার্সনের এন্ট্রি? অযোগ্যতা। আচ্ছা, তা সেটা কি জাজ করে শুনি? কোনো যোগ্য ব্যক্তি তো কারোর যোগ্যতা বিচার করে বলে শুনিনি। আপনি খাবেন না? না, অফিসে ডিনার সেরেছি। ভালোই হলো আপনি খেয়ে নিচ্ছেন, মায়ের কাছে ঝাড় খেতে হবে না। আপনি যে এখানে বসে বসে আমার সাথে গল্প করছেন, আপনার দেরি হয়ে যাচ্ছে না? অভ্যেস আছে আমার এবং মায়ের দুজনেরই। আপনি আপনার কথা বলুন। এই কথাটা মা বাবা আর অ্যানি জিজ্ঞেস করলে বেশি খুশি হতাম। আচ্ছা, তাহলে নায়িকার নাম অ্যানি? না, অন্বেষা মুখোপাধ্যায়। ওহ, বাঙালি। থুস, অ্যানি নাম শুনে ভাবলাম কোনো জাতপাত বিরোধী ভালোবাসার গল্প শুনবো। আমার প্ল্যানিংয়ে দিলেন তো এক গামলা জল ঢেলে। মেয়েটির কথাবার্তা, তার প্রতিটা কার্যকলাপ একটা শিশুসুলভ ভাব লুকিয়ে আছে। একবার ভেবেছিলাম এর সাথে কি আমার জীবনের কথাগুলো শেয়ার করা উচিত হবে, আদৌ বুঝবে? তারপর নিজেই নিজেকে বোঝালাম কোনো বুদ্ধিজীবীরা তো শুনলো না, তার চেয়ে বরং অবুঝ কাউকে বলেই নিজের মনটা হালকা করি। অ্যানি আমার প্রতিবেশী ছিল। অ্যানির বাবা প্রাইভেট টিউশন পড়াতেন। অ্যানি তখন 5 বছর বয়স। ছোটবেলা থেকেই খুব ইন্টেলিজেন্ট ছিল। কাকু অ্যানিকে কনভেন্টে ভর্তি করায় ঠিকই, তবে খরচাটা ঠিকঠাক সামলাতে পারছিল না। কাকুর আত্মসম্মান বোধ ছিল প্রবল। আমার বাবার থেকে টাকা ধার নিতে কোনোভাবেই রাজি ছিল না কাকু। তাই বাবা পাড়ার সরকারি স্কুলে কথা বলে কাকুর চাকরিটা ওখানে ব্যবস্থা করে দেয়। তারপর থেকে শুরু হয় ওদের উপরে ওঠার সফর। অ্যানি ছাড়া আমার কোনো বন্ধু ছিল না, জানেন? অ্যানির বন্ধু আমার বন্ধু। অ্যানির খুশিতে আমি খুশি। একবার অ্যানি পরীক্ষায় কিচ্ছু লিখতে পারেনি, সেদিকে আমিও কিছু লিখিনি। কিন্তু যখন রেজাল্ট বেরোলো, অ্যানি পাস, আমি ফেল। ঠিক হয়েছে, স্যাক্রিফাইস করলে ভুগতে তো হবেই, মহাকাব্যে লেখা আছে। যাকে, তারপর কি এমন হলো যে আপনার জীবনে এমন বিরহের সুর বেজে উঠল? যত বড় হতে থাকলাম আমি বুঝতে শুরু করি অ্যানি আর আগের মতো নেই। ও অন্য বন্ধুদের সাথে ঘুরতে যায় আমাকে না জানিয়ে। আমার সাথে সারা বছর কোনো যোগাযোগ রাখতো না। শুধু বছরের 3টে সময় নিজের প্রজেক্টের কাজগুলো আমার ঘরে রেখে চলে যেত। ক্লাস 11-এ তো কি ঝগড়া, কেন ওর বাড়ি থেকে আমি প্রজেক্টের জিনিস পিক আপ করিনি। সব মেনে নিতাম, জানেন? ওর করা প্রত্যেকটা অপমান, ওর বলা প্রত্যেকটা রূঢ় কথা সহ্য করে নিতাম। কারণ আমার মন বলতো ওর এই মুখোশধারী বন্ধুগুলো একদিন ওকে ঠিক ছেড়ে চলে যাবে, আর তখন অ্যানি ঠিক আমার কাছে ফিরে আসবে। তবে আমি জীবনে যা ভেবেছি তার উল্টোটাই হয়েছে। হঠাৎ একদিন খবর পাই অ্যানি হায়ার স্টাডিজের জন্য পাড়ি দিচ্ছে সুদূর আমেরিকায়। আমি যেদিন জানতে পারি সেদিন অ্যানির ফ্লাইট। শেষ দেখাটুকু করার সুযোগ দেয়নি ও, চলে গেল।
হুম, তারপর থেকে নো ফোন কলস, নো মেসেজ, নো চিঠি, কি তাই তো? আমি অপেক্ষা করেছিলাম ওর জন্য। কাকুর থেকে জানতে পারি 5 বছর পর অ্যানি কলকাতায় ফিরছে। সেজে গুজে ফুল নিয়ে এয়ারপোর্টে যাই অ্যানিকে আনতে। দীর্ঘ প্রতীক্ষার পর দেখতে পাই অ্যানিকে। আমার দিকে হেঁটে আসছিল ও। ওকে যে কী অপূর্ব লাগছিল আপনি ধারণা করতে পারবেন না। ওই আকাশের চাঁদকে বলে বলে টক্কর দেবে অ্যানি। এ যেন একটা স্বপ্ন। তবে স্বপ্ন ভঙ্গ হলো। অ্যানির পাশে একটা অ্যাংলো ইন্ডিয়ান ছেলেকে দেখতে পেলাম। বুঝলাম ছেলেটি অ্যানির সাথেই এসেছে। আমাকে দেখে অ্যানি মুচকি হাসল। ওর দিকে ফুলটা দিতেই অ্যানি ফুলটা ছেলেটার হাতে দিয়ে বলল, This is our Bengali culture. I have told you before, Andrew. Look. Yeah, it's really overwhelming. But the way wheezy. Oh, they live our next door. Neighbor friend. প্রতিবেশী? আর কিছু না? Shall we go now? হ্যাঁ আয়। কেমন আছিস? Fine. শুধু ফাইন? আর কি শুনতে চাস? না না, আমি ভেবে কিছু বলিনি। আসলে এতদিন পরে কলকাতায় ফিরলেই ওসব গ্যাদে সেন্টিমেন্ট সোশ্যাল মিডিয়ার জন্যই ঠিক আছে। এমনিতে এই শহরে আর কিছুই নেই। কেন, তোর বাড়ি আছে, কাকু আছে, আমরা আছি। কিছু মাস পর সেইগুলোও আর থাকবে না। মানে? উফ, সব কিছুতে এত কিউরিওসিটি কেন তোর? ঠিক করে গাড়িটা চালা। নিজেকে ড্রাইভার মনে হলো তখন। আবারও চুপ করে মেনে নিলাম অ্যানির অপমান। বাড়িতে ফিরতে অ্যানি কাকু, আমার বাবা মা সবার সাথে হেসে কথা বলল, কিন্তু আমার দিকে ঘুরেও তাকালো না। 7 দিনে প্রায় 16 বার গিয়েছিলাম ওর বাড়িতে, কিন্তু যতবারই যাই ততবারই শুনি অ্যানি নাকি বাড়িতে নেই, বন্ধুদের সাথে দেখা করতে গেছে। মনে মনে রাগ হতো জানেন। আরে কিসের বন্ধু? কাকু যখন স্কুলের মাইনে দিতে পারতো না, তখন অ্যানিকে যারা বুলি করতো তারা আজ এত ইম্পর্টেন্ট হয়ে গেল ওর কাছে। আর যে সারাটা জীবন ওকে আগলে রাখলো তার কোনো গুরুত্বই নেই। সমাজটা বড্ড কঠিন আবির। এটুকুতেই কঠিন বলছো? তাহলে এটা শোনো। আমি জানতাম ছোটবেলা থেকে বাবা আর কাকু ঠিক করে রেখেছিল আমার আর অ্যানির বিয়ে। অ্যানির জন্মদিনের অনুষ্ঠানে সেটা তারা রীতিমতো অ্যানাউন্সও করেন। আর তারপরেই আসে সেই অভিশপ্ত রাত। মদ্যপ অবস্থায় আমার বাড়িতে আসে অ্যানি। অ্যানি, এ তোর কি অবস্থা? তুই সত্যি আমার এই অবস্থার জন্য বদার্ড। আমার এই অবস্থার জন্য না তুই দায়ী। আমি? ইয়েস, ইউ। কিন্তু আমি কি করলাম? সেটাই তো প্রবলেম। তুই কি করিস? কি আইডেন্টিটি আছে তোর? আমার যা সোশ্যাল সার্কেল, সেখানে মুখ দেখানোর মরদ আছে তোর? হ্যাঁ, একটা কথাও তো গুছিয়ে বলতে পারিস না। ভিড়ের মাঝে মুখ লুকিয়ে পড়ে থাকিস, আবার তুই নাকি আমাকে বিয়ে করবি। তুই জানিস আমার কোম্পানিতে আমার পজিশনটা ঠিক কি? আরে তুই আমার এই দেখ দেখ এই দেখ, পায়ের এই কুড়ে আঙুলের নুকটা দেখ, এটারও যোগ্য নয়। লুজার একটা, বাপের টাকায় বসে থাকিস, বাড়ির অন্ন ধ্বংস করিস। কি আছে তোর যে তুই এই অন্বেষা মুখোপাধ্যায়কে বিয়ে করবি? হ্যাঁ, কি আছে? তো তুমি কি করলে? আবার দেখা করতে গেলে সেদিন রাতের ভুলকে ভুল প্রমাণ করতে। অ্যানি ওর বাড়িতেই ছিল। ওর বেশ কিছু বান্ধবী এসেছিল সেদিন। আমি সোজা উঠে যাই উপরে। আমাকে দেখতে পেয়ে অ্যানি ভীষণ বিরক্ত হয়েছিল। আবার কি চাই? কাল রাতের কথাগুলো কি এত তাড়াতাড়ি হজম হয়ে গেল? কাল তুই যা বলেছিস
তা তো সব নেশা। না ভাই, সব আমার মনের কথা। তুই মন থেকে আমাকে লুজার ভাবিস? ওলে বাবা রে, খোকার কষ্ট হয়েছে লে। তা তুই কি ভেবেছিলিস তোর এই বাড়ি আর প্রপার্টি রেখে আমি গলে যাব? তুই আর তোর বাবা আমাদের কি ভাবিস বলতো? টাকা দিয়ে কি আমাদের কিনে নেওয়া যায় নাকি? অ্যানি, মুখ সামলে কথা বল। গলাটা নামিয়ে আমার বাড়িতে এসে আমাকেই চোখ রাঙানো, এটা তো চলবে না বস। আর কত টাকা পকেটে নিয়ে ঘুরিস তুই? আধার কার্ড ছাড়া আর কিছু আছে তোর নামে? আচ্ছা ধর, তোর বাবা তোকে কোনোদিনও ত্যায্য পুত্র করে দিল, তখন তুই কি করবি? আগে বাবার টাকায় বসে খেতিস, পরে আমার টাকায় বসে খাবি। শোন, বয়স বাড়লেও না তোর বিয়ের বয়স হয়নি। বাবার হোটেল থেকে বেরিয়ে একটা চাকরি খোঁজ, নিজের আইডেন্টিটি গড়ে তোল, জীবনে কিছু করে দেখা, তারপর আমাকে বিয়ে করতে আসিস, কেমন? সেদিন অ্যানির বলা একটা কথা আমি ভুলতে পারিনি। সেদিন ওর ঘরে উপস্থিত ওর বান্ধবীদের আমার প্রতি ছলনা দৃষ্টি আর মিটিমিটি হাসি। বিয়ে ভেঙে দেওয়ায় বাবাও আমাকে ভুল বুঝলো, একটিবারও শুনলো না আমার কথা। আচ্ছা, তুমি তো সব শুনলে, বলতে পারো এই এত কিছুর মধ্যে আমার দোষটা কোথায়? সরল হয়। এই দুনিয়া সহজ সরল মানুষ চায় না যে আবি। কিন্তু আমি যে কঠোর হতে পারি না, আমি খুবই ভীতু একজন মানুষ। তুমি সাহসী। সুইসাইড করার সাহস সবার থাকে না। তবে জানো তো, জীবন কিন্তু খুব দামি, তাকে অবহেলায় হারিও না। আর কোনো মেয়ের জন্য তো একেবারেই না। যাই হোক, তোমার নেক্সট প্ল্যান কি? একটা চাকরি পেতে হবে, অ্যানির কাছে নিজেকে প্রমাণ করতে হবে। তোমাকে বাঁচিয়ে কোনো লাভ হলো না। কেন? কারণ তুমি তো নিজেই নিজের কাছে মরে গেছো। আরে নিজের কাছে বেঁচে না উঠলে অন্যকে প্রমাণ করবে কি করে? লড়াই সবসময় নিজের সাথে নিজের হওয়া উচিত। তাতে হারলেও শিক্ষা অর্জন করতে পারবে। আমাকে যে অনেক বড় হতে হবে, নিজের আইডেন্টিটি তৈরি করতে হবে। পিঠের মাঝ বরাবর যে বস্তুটা আছে, ওটাকে সবসময় সোজা রেখো। দেখবে তুমি নিজের আইডেন্টিটি ঠিক খুঁজে পেয়ে যাবে। আচ্ছা, তুমি আমাকে একটু হেল্প করবে চাকরি খুঁজতে? একটা চেষ্টা করতেই পারি। ঠিক আছে, তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলো আর বাড়ি যাও। তোমাকে দেখে তো পাগলরাও ভয় পেয়ে যাবে। আমি বাড়ি ফিরবো না। কেন? বাড়িতে আবার কি সমস্যা হলো? ওই বাড়িতে ফিরে গেলে আমি আবারও নিজের পরিচয় হারিয়ে ফেলবো। সবাই বলবে, ওই দেখো অহর্ষিনী সেনগুপ্তর ছেলে। কিন্তু আমি নিজের নাম শুনতে চাই লোকের মুখে। আর অ্যানির সামনে দাঁড়াতে চাইছো না, তাই তো? ঠিক আছে, চলো। কোথায়? আমার বাড়ি। তোমার বাড়ি? না না, চেনা নেই জানা নেই, হুট করে এইভাবে কারোর বাড়ি যাওয়া যায় না। আচ্ছা, আমি মেধা মিত্র, মুহূর্ত দ্য মোমেন্ট ক্যাপচারের ইভেন্ট ম্যানেজমেন্টের প্রজেক্ট ম্যানেজার। বছর 5 হলো কাজ করছি ওখানে। আমি নিজের মামার বাড়িতে মা আর মামার সাথে থাকি। বিয়ে থা করিনি, বাবা মারা গেছেন বহু বছর হলো। তুমি আবির সেনগুপ্ত, অহর্ষিনী সেনগুপ্তের একমাত্র ছেলে। জীবনে প্রেম নামক একটা অভিশাপ রয়েছে, নাম তার অ্যানি। হয়ে গেল দুজনের চেনা জানা। এবার কি এগোনো যায়? কিন্তু একটা অচেনা ছেলে কি তোমার মা তোমার বাড়িতে অ্যালাউ করবে কেন? আরে বাবা, আমাদের বাড়িতে একজন ভাড়াটে লাগতো। এই মাসের ভাড়াটা ছেড়ে দিলাম, পরের মাস থেকে কিন্তু আমার ভাড়া লাগবে বলে দিচ্ছি। লাস্ট মেট্রোটাও তো ছেড়ে দিলাম, ফিরবো কি করে? আমি বরং এখানেই আজ রাতটা থাকি। না না, ভুলেও এই কাজ আমি তোমায় করতে দিচ্ছি না। একবার ফেল করেছো বলে আবার যে মরা ট্রাই করবে না, তার কি গ্যারেন্টি আছে? কিন্তু ফেরার উপায়? ওলা, উবের নাম শুনেছ? এসো আমার সাথে। রাতের কলকাতা। আচ্ছা, অ্যানি যে বলেছিল এই শহরে আর কিছুই অবশিষ্ট নেই, এই যে স্ট্রিট লাইটে আমাদের স্বপ্নপুরীকে যে রূপকথার দেশ মনে হয়, সেটা কি অ্যানি জানে?
হলুদ ট্যাক্সি ছুটে যাচ্ছে ধূসর মসৃণ পথ দিয়ে। ভিক্টোরিয়া নন্দন পেরিয়ে তারপর বাঁদিক ধরে একটু এগোতেই अरे भैया रोक के अभी 2 कदम ज्यादा का चल जाओगे, आपका तो भाड़ा भी बढ़ जाएगा। कितना हुआ? 260 मैडम जी। क्या 260? दिन दिन आप लोगों का भाड़ा आकाश छुआ होता जा रहा है ना। আমি 250 ही देगा। नहीं अरे मैडम जी, छूटता इतना दूर नहीं आया है। मैं रात को प्लीज। হাসি পেল আমার। 10 টাকার জন্য এত ঝগড়া। পকেট থেকে একটা 10 টাকার কয়েন রাখলাম ড্রাইভারের সামনে। ড্রাইভার খুশি হলেও মেধা গিয়েছিল একটু চোটে। গাড়ি থেকে নেমেই আমার দিকে তেড়ে এলো সে। এক কাপড়ে বাড়ি ছেড়েছ, আবার এদিক ওদিক টাকা দিয়েও বেড়াচ্ছ। মাথার তারটা ঢিলে নাকি? উনি তো কত পরিশ্রম করেন। তো আমি কি গাছ থেকে টাকা পারি? আমিও তো পরিশ্রম করি। শোনো, হাসি মুখে সব বিলিয়ে দিলে না ওইভাবেই মরতে যেতে হবে। নিজের জায়গা তোমাকে লড়াই করে ছিনিয়ে নিতে হবে। কেউ তোমার কথা শুনতে না চাইলে চিৎকার করে হলেও নিজের বক্তব্য সকলের সামনে নিয়ে আসতে হবে। মেধাকে দেখে মনে হয় না ও এতটা ম্যাচিওর। কত কঠিন বাস্তব, কি সুন্দর হাঁটতে হাঁটতে বলে যাচ্ছে। ওইভাবে দেখার কিছু নেই। আমাকে দেখে একটু তার কাটা মনে হলো, ভেতর ভেতর আমি কিন্তু একেবারে অন্য মানুষ। আমার সাথে 2 দিন ওঠা বসা করো, টের পেয়ে যাবে। এই হচ্ছে আমার হোম সুইট হোম। শোনো, বাড়িতে ঢোকার আগে চুলগুলো একটু ঠিক করে নাও, আর ঠোঁটের কোণায় হাসি রেখো হালকা। এই রামগরুতে ছানার মতো মুখ করে রেখো না। মামা খুব ভালো, মা কিন্তু হালকা ডেঞ্জার আছে। এসো। একজন মাঝবয়সী মহিলা এসে দরজা খুলতেই মেধার মাথায় দিল এক গাঁটটা। এই যে মেহু, ফোন বলে একটা বস্তু হয় জানিস? বুঝলাম, ইনি মেধার মা। ও মামা। কি হলো হঠাৎ? নিশ্চয়ই কোনো আবদার আছে। ও মা, ও আমার বন্ধু, ও আজ থেকে আমাদের সাথে থাকবে। আর আমরা তো এমনিতেও পেইং গেস্ট খুঁজছিলাম। বলো। এটা কে? কোথা থেকে ধরে আনলি? বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মা, আমার বন্ধু হয়। এটা আবার তোর কোন বন্ধু? আগে তো দেখিনি। মধু, মেধার সব বন্ধুদের যে তুমি চিনবে এর কোনো অর্থ হয়? বড় হয়েছে, আর মেধা যখন এনেছে তখন ছেলেটা খারাপ হবে না। আর তুমি এসো, দরজার বাইরে দাঁড়িয়ে আছো যে বড়। একটা জড়তা নিয়ে মেধার বাড়ির ভিতরে ঢুকলাম। ছোট বাড়ি, কিন্তু কি পরিপাটি সুন্দর, গোছানো। একটা ছোট পিন পড়লেও খুঁজে পাওয়া যাবে। সারা বাড়ি জুড়ে ছড়িয়ে রয়েছে একটা মিষ্টি গন্ধ। আমার সারা দিনের সমস্ত গ্লানি উবে গেল এক নিমেষে। মা, ওর নাম আবির। জানো মা, প্রেমে লেঙ্গি খেয়ে মরতে যাচ্ছিল। আমি অবাক বনে গেলাম। এ কি মেয়ে রে বাবা, এ তো সব বলে দিচ্ছে বাড়ির লোককে। ঘাবড়ে গেলে তো? আমি হচ্ছি মনোজ পাল, আর ওই যে বড় পাগলিটাকে দেখছো, ওটা আমার নিজের মায়ের পেটের বোন মাধবী মিত্র। আর ওই যে ছোট পাগলিটা, ওটা আমার ভাগ্নি। আমাদের 3 জনেরই ছোট্ট বাড়ি, সুখের সংসার। বলি কি, আজ তুমি আমার সাথে থেকো, কাল তোমার ঘরটা পরিষ্কার করে রাখতে বলবো। আমি যে কিভাবে আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, তবে আমি তো তোমার মায়ের মতো। একটা সাজেশন দিই, লাইফ লেসন বলতে পারো। জীবনে কোনো সমাধান খুঁজে না পেলে নিজেকে শেষ করতে যাবে না। ভগবান সমস্যা আর তার সমাধান দুটোই কিন্তু দিয়ে পাঠায়। সমাধান ছাড়া সমস্যা হয় না, বুঝলে? রাত বাড়ল। বিছানায় শুয়ে শুয়ে ভাবলাম, অ্যানির মতো মেয়ে যেমন পৃথিবীতে আছে, তেমন মেধার মতো তো মেয়ে আছে। আচ্ছা, অ্যানি কি মেধার মতো হতে পারতো না? আমার এই জীবনের দৃষ্টিভঙ্গি একটা রাতের মধ্যে এতটা বদলে যাবে সত্যি কোনোদিন ভাবিনি। মাথায় আরো অনেক খেয়াল আসছিল, তবে মেধা আর ওর পরিবারের সাথে দেখা হওয়ার পর
খারাপ কিছু ভাবতে আর মন চাইল না। চোখ বন্ধ করে নিলাম এক নতুন সকালের আশায়। কি আবিরানন্দ মহারাজ, উঠুন, বেলা যে অনেক হলো। ঘুমের ঘরে বুঝতে পারিনি ঘরের মধ্যে হঠাৎ বৃষ্টি হচ্ছে কিভাবে। তারপর চোখ খুলতে দেখলাম মেধা একটা জলের গ্লাস থেকে ফোঁটা ফোঁটা জল আমার চোখে মুখে ফেলছে। বিরক্ত হয়ে উঠে বসে বলি, এর কি হচ্ছে? তুমি কি বাচ্চা? মহাকাব্যে লেখা আছে যে যত বেলা অবধি ঘুমোয় তার ভাগ্যও ঘুমিয়ে থাকে। মেধা মিত্রর মহাকাব্য তো? ইয়েস। নাও ওঠো ওঠো, ব্রাশ করে স্নান সেরে রেডি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। এত সকালে কোথায় যাব? কাল রাতে নিজেকে কি প্রমিস করেছিলে ভুলে গেলে? এর মধ্যে তোমাকে তোমার পরিচিতি করতে হবে, আর আমার বাড়ির ভাড়াটাও তো দিতে হবে। তার জন্যই একটা চাকরির দরকার। তুমি ব্যবস্থা করে দেবে? I will try my level best, but now get up. রেডি হয়ে বেরোনোর সময় মেধার মা, যাকে আমি কাকিমা বলে ডাকি, এসে আমার কপালে দইয়ের ফোঁটা দিয়ে বললেন, জীবন যুদ্ধে জয়ী হয়ে ফেরো। আবেগপ্রবণ হয়ে পড়ছিলাম। মায়ের কথাও মনে পড়ছিল। এমন একটা মুহূর্তে বাড়ির বাইরে থেকে স্কুটির হর্নের আওয়াজ ভেসে আসে। বাইরে এসে দেখি মেধা। তাড়াতাড়ি উঠে বসো, বি পাংচুয়াল। তুমি বাইকও চালাতে পারো? না, লাঙল টানতে পারি, চলবে? সাবদিন কথা বলে যে বুঝেছিলাম এই মেয়ের সাথে তর্ক করা যাবে না। উঠে বসলাম স্কুটির পেছনে। গাড়ি ছুটলো তার নিজের লক্ষ্যে। আমরা কি পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছি? আগে হ্যাঁ। তোমার আজ অফিস নেই? আমার অফিসেই নিয়ে যাচ্ছি। তোমার অফিসে? আপত্তি আছে? আপত্তি আর কিসের? যা স্পিডে গাড়ি চালাচ্ছ তাতে বেঁচে অফিসে নামতে পারলে আমি শনির মন্দিরে পুজো দেব। ভাড়া কাটার পুজো। তুমি অন্ধ নাকি রাত কানা বলো তো? দেখছিলে না বাসটা সাইড দিচ্ছিল না? কোনো এক মহাকাব্যে বলা ছিল জীবন অনেক দামি। মেধা উত্তর করার আগেই আমরা এসে পৌঁছলাম একটা ঝাঁ চকচকে অফিসের সামনে। সাদা দেওয়ালে মেরুন আর গোল্ডেন কালার দিয়ে গোটা গোটা অক্ষরে লেখা মুহূর্ত। মেধা বলেছিল ওই অফিসে চাকরি করে। গাড়ি পার্ক করে মেধা আমার কাছে আসে। শোনো আবির, ভেতরে যাই প্রশ্ন করুক, জাস্ট বি পজিটিভ অ্যান্ড কনফিডেন্ট, ওকে? এসো। কি সনাতন দা, সব ভালো তো? এই দীপ্তি, স্যার এসে গেছেন? দীপ্তি নামক মহিলাটি হ্যাঁ বললে একটা কাঁচের দরজা ঠেলে ভিতরে ঢোকে মেধা। সাথে আমিও ঢুকি। স্যার, কাল রাতে যার কথা বলেছিলাম, স্যার, আই থিঙ্ক হি হ্যাজ দ্য পাওয়ার টু অ্যাডপ্ট নিউ থিংস, কুইক লার্নার। মেধা, আমি আকাশ নীল চৌধুরী, এই কোম্পানির মালিক। আমার জহুরির চোখ এক নজরেই বুঝে যাই কার দৌড় কত দূর। আর রইল বাকি চাকরির কথা, একে কোন পোস্টে দেবো এখন? ভ্যাকান্সি যে নেই এটা তো তুমিও জানো। তাও স্যার কোনো ব্যবস্থা কি করা যায় না? ওয়েল, উই ক্যান ডু ওয়ান থিং। বাফেট সেকশনে একজন লোক লাগবে। স্যার, হি ইজ গ্র্যাজুয়েট, লুক অ্যাট হিজ রেজাল্ট। এরকম গ্র্যাজুয়েট ঘরে ঘরে আছে মেধা, ডোন্ট বি ইমোশনাল। দেখো ভাই আবির, আমি আপাতত তোমাকে এই চাকরিটাই দিতে পারি। মাসে 5,000 টাকা পাবে। রাজি তো? মেধা রাজি না থাকলেও আমি নিজের কানেও বিশ্বাস করতে পারছিলাম না। আমি আমার জীবনের প্রথম উপার্জন করব, তাও 5,000 টাকা। বেশি কিছু ভাবার অবকাশই ছিল না। আমি সোজাসুজি রাজি হয়ে গিয়েছিলাম। আমি রাজি স্যার, আমি আমার বেস্ট দেব। তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। আজ থেকেই লিখে পড়ো। আজই একটা জায়গায় কাজ আছে, যাবে নাকি? কিন্তু মেধা একবার বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি রাজি হয়ে যাই।
সকালে আমি ক্যাটারিং সার্ভিসের ছেলেগুলোর সাথে আলাপ পরিচয়ের কাজ শিখি। তারপর সন্ধ্যে 6টা নাগাদ আমাকে দেয়া হয় আমার প্রথম চাকরির প্রথম ইউনিফর্ম। সবাই তৈরি হয়ে পৌঁছাই একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে। এরকম অনেক অনুষ্ঠান বাড়িতে এর আগে আমি অ্যাটেন্ড করেছি, কিন্তু কোনোদিনও যারা খাবার দেয় তাদের মুখের দিকে তাকায়ও নি। হাসি তো অনেক দূরের কথা। আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি অ্যানির করা অপমানের থেকে এও কম কিছু নয়। কাজ মিটল তখন রাত প্রায় 11:30। মেধাও অনুষ্ঠানের ইনচার্জ ছিল। মেয়েটা যে কী ধাতু দিয়ে গড়া কে জানে। মাথায় এত বড় দায়িত্ব, তার উপর কাজের চাপ, এ ডাকছে তো ও ডাকছে, তাও মুখে হাসিটা যেন লেগেই আছে, কোনো বিরক্তি নেই। রাতে আমরা দুজনে একসাথে ফিরছিলাম মেধার স্কুটিতে। লুকিং গ্লাসে একটিবার মেধার মুখটা দেখলাম, ক্লান্ত দেখাচ্ছে ওকে। রাস্তার ধারে একটা চায়ের দোকান দেখে আমি মেধাকে দাঁড়াতে বলি, এই যে এখানে একটু দাঁড়াও। এত রাতে চা খাবে? শুনেছি বন্ধুর সাথে রাতে চা খাওয়ার মজাই আলাদা। বাবা, কি হলো হঠাৎ? ট্রিট দিচ্ছ? তাই ধরে নাও, আমার প্রথম চাকরির ট্রিট। আমি তোমাকে আরো বেটার কোনো পোস্ট অ্যাপয়েন্ট করতে চেয়েছিলাম আবির। এই কাজে কোনো সম্মান নেই। কাজকে সম্মান করলে কাজও তোমাকে সম্মান করবে। আর কোনো কাজই তো ছোট বড় নয়। মহাকাব্যে লেখা আছে না? এই কোন ধাতু দিয়ে তুমি তৈরি বলো তো? চা খাও। মেধা হাসলো। মেধার হাসি দেখে অন্যরকমই একটা শান্তি লাগে, তাই আমিও কোনো জর্দা ছাড়াই উপভোগ করি ওই হাসি মুখ। এরপর কেটে গেছে প্রায় 3 মাস। এখন আমার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে। একটু একটু করে লক্ষ্মী ভাণ্ডার পূরণ হচ্ছে আমার। বাড়ি থেকে বাবা যোগাযোগ করেছিল। বাবাকে বলেছি আমি ভালো আছি, নতুনভাবে জীবনকে উপভোগ করছি। আমি ধীরে ধীরে অ্যানির পছন্দের পুরুষ হয়ে উঠছি। মেয়েদের সাথে বন্ধুত্ব গড়ে উঠেছিল খুব গভীরভাবে। মেয়েটার মধ্যে একটা স্ফূর্তি আছে, কারণ আপনি মেয়েদের সাথে থাকলে না হেসে থাকতে পারবেন না। সব ঠিক যাচ্ছিল, তবে জীবন তোমার পরীক্ষা নেবেই, হয়তো আরো ভালো কিছু ফিরিয়ে দিতে। দিনটা ছিল 28শে নভেম্বর। কলকাতা শহরের বুকে রোজই প্রায় বড়সড় অনুষ্ঠান হয়, এটিও তেমন একটি। আমি আমার বাফেট সেকশনে ছিলাম, কাউন্টারে দাঁড়িয়ে খাবার পরিবেশন করছিলাম। এমন সময় একটা মেয়ে এলো। কিছু বুঝে ওঠার আগেই সে হেসে উঠল হো হো করে। ও মা, এ আমি কি দেখছি? বাবার আদরের ছেলে শেষে নাকি খাবার পরিবেশন করছে। হাসি শুনে বুঝতে পারলাম আমার সামনে দাঁড়িয়ে আছে অ্যানি। শুধু অ্যানি নয়, অ্যানির বাবাও আছেন। আমার খোরাক বানাচ্ছে হল ভর্তি মানুষের সামনে। লজ্জায় মাথা হেঁট হয়ে এলো আমার। এই দিনটাও আমার প্রাপ্য ছিল। 3 মাস ধরে গায়েব ছিলিস, ভেবেছিলাম এবার তোর গন্ডারের চামড়া বোধহয় মানুষের চামড়া গজাবে। ও মা, এ তো দেখি ক্যাটারার হয়ে গেছে। নিজের সাথে নিজের বাবার স্ট্যাটাসটাও ডুবিয়ে দিলি রে। তোর বাবার জায়গায় আমি থাকলে পায়ের জুতো খুলে পেটাতাম। আপনার মনে হয় না আপনি আপনার এখতিয়ারের বাইরে গিয়ে কথাগুলো বলছেন? দেখলাম পাশে মেধা এসে দাঁড়িয়েছে। রাগে নাক কান লাল হয়ে উঠেছে ওর। এত রেগে যেতে আমি মেধাকে কোনোদিনও দেখিনি। আর আপনি কে? হঠাৎ এই ক্যাটারারের হয়ে এত সালিশি করছেন? আপনার ব্যাপারে আমি শুনেছিলাম, তবে আপনাকে দেখে হাড়ে হাড়ে টের পাচ্ছি আপনি অত্যন্ত অসভ্য একটি মেয়ে। আপনার সাহস তো কম। প্লিজ মেধা চুপ করো, আমাকে আমার পরিস্থিতিতে ছেড়ে দাও প্লিজ। গুড। তো মিস্টার আবির, দিন খাবার দিন। এই নে। এই নে? নে মানে? আমি কি তোর বাড়ির চাকর নাকি যে তুই তো গাড়ি করছিস?
দেব টেনে গালে এক থাপড়। ম্যাম বল। সরি ম্যাম। এই অবধিও ঠিক ছিল, কিন্তু এরপর অ্যানি যা করলো তার ধৈর্যের সব সীমা অতিক্রম করে গিয়েছিল। এই যে হিরো, একটা সরিতে না সব সলভ হয়ে যায় না। পা ধরে ক্ষমা চা। ক্ষমা চা যে সেদিন তুই আমাকে বিয়ে করতে চেয়েছিলিস, আর ক্ষমা চা যে সেদিন তুই আমাকে এসে আমারই বাড়িতে চোখ রাঙিয়েছিলিস। আমি চোখ রাঙিয়েছিলাম? আর তুই যে আমার বাবাকে অপমান করেছিলিস, দিনের পর দিন আমাকে নিজের চোখে হিউমিলিয়েট করেছিলিস, তার কোনো শাস্তি নেই? হাউ ডেয়ার ইউ টু টক টু মি লাইক দ্যাট? দেখলাম অ্যানির হাত উঠেছে আমার গালের দিকে। চোখটা বন্ধ করে নিলাম, কারণ এই দৃশ্যটা আমি সহ্য করতে পারতাম না। একটা থাপ্পড় কষানোর আওয়াজ হলো বটে, কিন্তু সেটা আমার গালে নয়। চোখ খুলে দেখলাম মেধা অ্যানির হাত ধরে ওকে সজোরে একটা থাপ্পড় কষিয়েছে। সরি আঙ্কেল, তবে এই কাজটা আমার অনেক আগে আপনার করা উচিত ছিল। এতক্ষণ ধরে মেয়ের অসভ্যতা দেখেও আপনি যেভাবে নীরব ছিলেন, তাই আমি আর আপনার বিচারের জন্য অপেক্ষা করতে পারলাম না। আর অন্বেষা, এই থাপ্পড়টা মনে রেখো, আর পারলে মানুষ হওয়ার চেষ্টা করো। আবির, চলো এখান থেকে। আমার হাতটা ধরে টানতে টানতে সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে এলো মেধা। সেই রাতেই ছোটবেলা থেকে অ্যানির প্রতি একটু একটু করে বেড়ে ওঠা ভালোবাসাটা এক ধাক্কায় মুছে গেল। তবে মনে মনে জেগে উঠল নতুন প্রশ্ন। আমার জন্য এইভাবে কেউ কোনো দিনও প্রতিবাদ করেনি, আমার মা বাবাও নয়, যা মেধা করলো। আমার সবচেয়ে কঠিন মুহূর্তে আমার হাতটা শক্ত করে কেউ চেপে ধরেনি, যেমনভাবে মেধা ধরল। কে হয় মেধা আমার? পরের দিন সকালে আমি আর মেধা দুজনেই অফিসে বসের ঘরে গেলাম। জানতাম দুজনের কপালেই দুঃখ আছে। কালকের অনুষ্ঠানে যে ঝামেলাটা হলো তার জন্য আমরা ইনডাইরেক্টলি হলেও দায়ী। তবে স্যার যখন মুখ খুলল তখন বিষয়টা 180 ডিগ্রি ঘুরে গেল। কাল কি হয়েছে আমি সবটাই শুনেছি, তবে মাস্ট সে আবির, আই এম প্রাউড অফ ইউ। আমাকে নিয়ে প্রাউড? স্যার, আই এম সরি। কিসের সরি? যা করেছো একদম উচিত কাজ করেছো। অনুষ্ঠানের যিনি হোস্ট ছিলেন তিনি কিন্তু তোমাদের নামে কোনো অভিযোগ করেনি, বরং তোমার সাথে কাল যা হয়েছে তার জন্য ক্ষমা চেয়েছেন। সত্যি আমার নিজেরও বিশ্বাস হয় না মেধা 3 মাস আগে যে আবিরকে এনেছিল তার সাথে আজকের আবিরের আকাশ আর পাতালের তফাৎ। কি বলুন তো স্যার, আমাকে একজন বলেছিল পিঠের মাঝ বরাবর বস্তুটা সোজা রাখলে আর নিজের আত্মসম্মানকে প্রাধান্য দিলে জীবনে সব কিছু অ্যাচিভ করা না গেলেও নিজের পরিচিতিটা খুঁজে পাওয়া যায়। তবে তোমার পরিচিতিতে অ্যাড হবে নতুন একটা পোস্ট। আজ থেকে তুমি আর মেধা এক টিম। তুমি আমার নতুন ইভেন্ট ম্যানেজার। জীবন যেমন তোমার থেকে অনেক কিছু কেড়ে নেবে, ঠিক দ্বিগুণ তোমাকে ফিরিয়েও দেবে। আমিও পেয়েছিলাম একটা সুন্দর জীবন, নিজের পরিচিতি, নিজের আর্থিক সামর্থ্য, আর মেধার মতো একটা বন্ধু। মেধার সাথে কাজ করতে করতে বন্ধুত্বের গণ্ডিটা টপকে আমি ধীরে ধীরে মায়ার বাঁধনে জড়িয়ে পড়েছিলাম ওর সাথে। দিনটা ছিল আমার জন্মদিন। অফিসে চলছিল নতুন প্রজেক্ট নিয়ে কাজ। স্যার, এবার আমরা ক্লায়েন্টদের নতুন একটা জিনিসও সাজেস্ট করতে পারি। এবারের বিয়ের থিম হোক সম্পর্ক। বিয়ে মানে তো শুধু একটা ছেলে আর মেয়ের সম্পর্কই নয়, শাশুড়ির সাথে বৌমার সম্পর্ক, শ্বশুরের সাথে জামাইয়ের সম্পর্ক, ছেলের দাদার সাথে মেয়ের ভাই বা বোনের সম্পর্ক, আরো কত নতুন নতুন সম্পর্কের জন্ম হয় একটা বিয়ে থেকে। কিংবা বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। একটু এক্সপ্লেন করো আবির। স্যার, সম্পর্ক ভাই হোক কি বোন, স্বামী হোক কি স্ত্রী, শাশুড়ি হোক কি বৌমা, বন্ধুত্ব না থাকলে কোনো সম্পর্ক সুখের পরিণতি পায় না। দুজন ভালো বন্ধুই পারে একটা নতুন পৃথিবী করে তুলতে। কথাটা বলে তাকিয়েছিলাম মেধার দিকে, ওর মুখে হালকা লজ্জার ঝলক।
অফিসের পরে মেধা আর আমি আসি আমাদের একটা প্রিয় জায়গায়, যেখানে আমরা প্রায় সময় আসতাম। হ্যাপি বার্থডে মিস্টার আবির সেনগুপ্ত, হিয়ার ইজ ইউর গিফট। বক্সটা দেখেই বুঝতে পেরেছিলাম এতে একটা ঘড়ি আছে। যার হাত ধরে আমার জীবনে খুশির সময় এসেছে সেই আবার আমায় ঘড়ি উপহার দিচ্ছে। বিষয়টা বেশ মজার তো। আমি কিচ্ছু করিনি, যা করার তুমিই করেছো। মেধা, তুমি না এলে আমি জানতেই পারতাম না জীবনটা এতটাই রঙিন হতে পারে। আমি করব জীবন রঙিন, আমি নিজেই ক্ষণিকের অতিথি। গঙ্গার ঘাট, দামাল হাওয়া বইছে চারিদিকে, ছেলেরা ধূপধাপ ঝাঁপ দিচ্ছে গঙ্গায়। আমাদের পাশে বসা এক যুগল নিজেদের ঠোঁট ডুবিয়ে দিয়েছে একে অপরের সাথে। মেধার চোখে মুখে পড়েছে অবাধ্য চুলগুলো। নিজের হাত দিয়ে সেই চুলগুলো সরিয়ে দিই আমি। ওর শরীর থেকে ভেসে আসছে সেই সুন্দর চন্দনের গন্ধ। আমার ইচ্ছে করছে ওর আরো কাছে যেতে, কিন্তু মেধা নিজেই সরে গেল সেখান থেকে। নিজের উপর রাগ হচ্ছিল খুব। এইভাবে মেধার কাছে যাওয়াটা আমার একেবারেই উচিত হয়নি। পরের দিন আমি আর অফিসে গেলাম না। বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, ছুটি নিয়েছিলাম 4 দিন। মেধাকে মেসেজ করেছিলাম, কিন্তু কোনো উত্তর পাইনি। ওকে ফোন করার সাহস হয়নি আর। 4 দিন পর যখন অফিসে গেলাম, দেখলাম মেধার ডেস্ক খালি। অফিসে 2-1 জনের থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম মেধা সেদিনের পর আর অফিসেই আসেনি। গেলাম আকাশ নীল স্যারের কেবিনে। স্যার, মেধা এতগুলো দিন আসছে না, ওর শরীর ঠিক আছে তো? তুমি ছুটিতে ছিলে বলে তোমায় কিছু বলা হয়নি। তবে আবির, তুমি একবার মেধার বাড়ি যাও, তোমার সব প্রশ্নের উত্তর ওখানে পেয়ে যাবে। আর এই নাও, এই চাবিটা নাও, মেধা দিয়ে গেছে। মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। মেধা এইভাবে আমার জীবন থেকে উধাও হতে পারে না। ওর বাড়িতে যেতে আরো বড় ঝটকা পেলাম। ওদের বাড়ির গেটে তালা, শুধু বাইরে মেধার স্কুটিটা পড়ে রয়েছে একলা। মেধার প্রতিবেশীর থেকে জানতে পারলাম 3-4 আগে ওরা সপরিবারে কলকাতা ছেড়ে অন্য শহরে চলে গেছে। কোথায় গেছে তারা কেউ জানে না। মেধার বাড়ির কাছে এসে অঝরে কাঁদছিলাম আমি। মনে পড়ে যাচ্ছিল প্রথম মেধার হাত ধরে ওর বাড়ি আসা, ওর হাসি মুখটা। হঠাৎ একটা পাখি উড়ে এসে বসলো ওদের পোস্ট বক্সটায়। দেখলাম একটা চিঠি পড়ে আছে ওটাতে। কিছু ভাবিনি, কিচ্ছু না। পোস্ট বক্স থেকে চিঠিটা বের করে দেখলাম মেধা এই চিঠি আমার জন্যই লিখে রেখেছে এখানে। চিঠিটা খুলে পড়তে শুরু করলাম। ডিয়ার আবির, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা এখন ঠিক কেমন। এটাও বুঝতে পারছি তোমার মনে এখন কত প্রশ্ন দানা বেঁধেছে। বাট আই এম সরি ফর এভরিথিং। কিন্তু বিশ্বাস করো, আমার আর কিচ্ছু করার নেই। তোমাকে মেট্রো স্টেশন থেকে বাঁচানো থেকে আজ পর্যন্ত আমার জীবনে অনেক পরিবর্তন হয়েছে। আমি কখনো চাইনি আমাকে কেউ ভালোবাসুক, আমি কাউকে ভালোবাসি। কিন্তু যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো। অ্যানি তোমার সাথে যা যা করেছে তার যেমন কোনো ক্ষমা হয় না, আমার এই কাজেরও কোনো মাফ হয় না। আমি তাও ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার থেকে। আরো অনেক কিছু বলার ছিল তোমাকে, হয়তো আর কোনো দিনও বলা হবে না। জানি না তুমি এই চিঠি পাবে কিনা, তবে আমি স্যারের কাছে আমার স্কুটির চাবিটা রেখে এসেছি। তুমি আমার স্কুটিটার যত্ন নিও, কেমন? এটা তোমার বেস্ট ফ্রেন্ডের দেওয়া শেষ উপহার। সাবধানে রেখো কিন্তু। আর হ্যাঁ, যদি ভাগ্যে থাকে আমাদের আবার দেখা হবে, মহাকাব্যে লেখা আছে। এরপর 3টে বছর কেটে গেছে। আমার নিজের পরিচিতি হয়েছে, নিজের একটা ছোট কোম্পানি হয়েছে, গাড়ি হয়েছে। তবে মেধার স্কুটি এখনো আমার বাহন। ওর দেওয়া ঘড়ি আমার একমাত্র অলংকার।
আর মেধা আমার জীবনের একমাত্র অহংকার। এই 3টে বছরে আমি কিন্তু ওকে ভুলিনি এক মুহূর্তের জন্য। আমি জানি ও আমাকে ভুলেনি, ভুলতে পারে না। ভালোবাসা ভুলে থাকা যায় না, প্রিয় বন্ধুকে ভুলে থাকা যায় না। তবে ওকেও আমার অনেক কথা বলা হলো না, শুধু ওর চিঠির উত্তরে জমতে থাকে হাজারো একটা চিঠি। কাউকে তো আর বলতে পারলাম না মনের কথাগুলো, তাই এই চিঠিটাকেই বলি। তাকে বলে দিও, তুমি নিজের যত্ন নিও, খালি ভালোবাসার কাছেই সেটা শেখা। এই সফরে আমিও পাশে আছি, প্রেমিক পুরুষ সঙ্গী তারাও হয়। এই উপহার রাখছি কাছাকাছি, জীবন কোনো রূপকথা তো নয়। তাকে বলে দিও আমি নিজেকে লুকিয়ে আজও তাকে ভালোবাসি। আমি নিজেকে আজও খুঁজেছি তার সুরে। তাকে বলে দিও যখন অর্ধমৃত মনের শরীর ছুঁয়ে আসে, খুব লজ্জা পাই তাই থমকে গিয়েছি দূরে।